Who am I? Where from I am here? আমি কে? আমি কেন এখানে এসেছি? আমাকে কে পাঠিয়েছে? পাঠানোর উদ্দেশ্য কি? বিইং এ মুসলিম, আমি কি সবসময় ভাববো যে হযরত আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আদম হাওয়াকে বেহেশত থেকে বিতাড়ন করেছেন? আমি কি এমন ভাববো? যদি আল্লাহ রাব্বুল আলামিন গন্ধম খেতে নিষেধ করেছেন, তারা গন্ধম ফল খেয়েছেন, এটা আমরা জানি, মুসলমানরা জানি তো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি জানতেন না তারা এই ফল খেতে পারেন? আমি একটা উদাহরণ দিই। একজন প্রোগ্রামার যখন একটা প্রোগ্রাম তৈরি করে কিংবা সফটওয়্যার তৈরি করে, সে প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি কি জানেন না প্রোগ্রামে কি কি আছে? জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্ট সে মানুষ সম্পর্কে সব কিছু জানতেন। সেই কারণেই একটা ফোন আসছে, বললাম, সে কারণেই আমি প্রথম একটা কথা বললাম যে আমি তো পৃথিবীতে চলে এসেছি, তাহলে কেন আসলাম? এসে যখন পড়েছি, আমার কাজটা কি? আমার কাজ অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছু স্রষ্টার দান। এই প্রকৃতি আমি একটা কথা বলি, এই প্রকৃতিতে একটা মাত্র প্রাণী মানুষ যাদের কামাই করে খাইতে হয়। হরিণ ক্ষুধা লাগলে ঘাস খেয়ে ফেলে, বাঘ ক্ষুধা লাগলে কি খায়? হরিণ খায়। প্রকৃতির একটা ইকোসিস্টেম আছে। সাপ চলে, পুকুরে নামে, নদীতে নামে, সাপ কি খায়? মাছ খায়। প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল এমনভাবে তৈরি করেছেন, প্রত্যেকটা বিষয়ের মধ্যে কারো কোনো জবাবদিহিতে নাই। কিন্তু তোমাদের যে স্বভাবতী হৃদয়, আজকে যদি পাশের বাড়ির একজনের গাছের ধরো একটা ফল খেয়ে ফেলতে পারবে কিনা? ধরো নিয়ে খেয়ে ফেললো, বা আমি একজনের বাড়ির গাছে উঠে গেলাম, এই ধরো আমরা 10-15 জন গেলাম, ফল টল পেড়ে সব নিয়ে আসলাম, সুযোগ আছে নাকি? নাই। সুযোগ নেই। এই কারণে এইরকম কাজ করতে গেলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলে কি হবে? এটা ভাইরাল। তাহলে সকল প্রাণী যখন এই রকম কোনো দেওয়া পাওনা ছাড়া সে ইচ্ছা মতো খেতে পারে, একমাত্র পারে না কে? মানুষকে কষ্ট করে তার খাবার, এটাকে বলে কামাই করে, টাকা রোজগার করে, বিনিময় করে চলতে হয়, খেতে হয়। কেন? আমরা আশরাফুল মাখলুকাত। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সৃষ্টির সেরা জীবের জন্য আল্লাহ তো কিছু পরীক্ষা রেখেছেন। সেই সেরা জীবদের মধ্যে আমরা একজন। এখানে আমরা যারা আছি প্রত্যেকের আলাদা আলাদা এন্টিটি আছে। যেমন প্রশ্ন করেছি আমি কে, সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। লালন ফকির বলেছেন একদিন আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা। রবি ঠাকুর বলেছেন জানার মাঝে অজানারে করিও সন্ধান। আমি যে এসে প্রথমেই বললাম একটু দাঁড়াই বসি, একটু ডানে জিজ্ঞেস করি কেমন আছি, বামে জিজ্ঞেস করি, এই পাশের জন খারাপ আছে না ভালো আছে আমরা এটা জানি না, আমরা একসাথে চলছি। তাহলে এই সব দার্শনিকদের একটাই কথা, নো দাই সেলফ। আমি একজন স্কাউট হিসাবে বিশ্বাস করি প্রথমে ভালোবাসতে হবে আমার নিজেকে। কেন ভালোবাসতে হবে? ভালোবাসতেই হবে এই কারণে, এই পৃথিবীতে যখন আমি আসি একা এসেছি, আমার সাথে কেউ আসে না। আজকে আমার যখন মরণ হবে, মৃত্যু হবে, কবরে আমার সাথে কেউ যাবে না। প্রিয়তম যারা মানুষ, পরিবারের যারা মানুষ, ইভেন একটা মানুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো মা। 100 বার মায়ের পরে একবার বাবা। তো মা তার সবচাইতে যেই সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছেন,
সেই সন্তানের মৃত্যু হলে তার সাথে কবরে মা যেতে চাইবেন না কিংবা পারেন না। কারণ স্রষ্টা সৃষ্টির মধ্যে এই নিষ্ঠুরতা রেখেছে। স্রষ্টার নিজস্ব থিঙ্কিং আছে। সৃষ্টির যে তত্ত্ব, অনেক তাত্ত্বিক কথাবার্তা আছে, আমরা সেগুলোতে যাব না। আমরা শুধু এই কথাটুকু বলবো, সবাই আমার সাথে একটু বলো, ইট ইজ মি। হয় নাই, একটু ওদামরির মতো হয়ে গেছে। ইট ইজ মি হু ক্যান চেঞ্জ মাই লাইফ, দেয়ার ইজ নান, বিকজ আই এম দ্য প্রোগ্রামার অফ মাই সেলফ। আমার নিজের পরিবর্তন আমি ছাড়া এই মহাবিশ্বের অন্য কারো দ্বারা সম্ভব না। গর্ভধারিণী মাও জানেন না তার সন্তান কি চিন্তা করছেন। মানুষের সাথে আমরা যদি কম্পিউটারের একটা মেলাই, একটা অদ্ভুত মিল খুঁজে পাই। কম্পিউটারের দুইটা অংশ, একটা হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার। একটা গান আছে, আব্দুর রহমান বয়াতি গাইতেন, মন আমার দেহ গড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে, মন আমার দেহ গড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে। পরের লাইন কি, মন আমার দেহ গড়ি, মন আমার দেহ গড়ি। মাইন্ড, মাইন্ডটা কি সফটওয়্যার, দেহ কি হার্ডওয়্যার। হার্ডওয়্যার তো কলকবজা, আমার কলকবজা আছে না এখন। সফটওয়্যার কি আমি দেখছি? কম্পিউটারে হার্ডওয়্যার দেখা যায়? সফটওয়্যার কি দেখা যায়? নো। সফটওয়্যারটা একটা প্রোগ্রাম নাকি, যেমন MS ওয়ার্ড একটা সফটওয়্যার, MS এক্সেল, এগুলো সব একটা সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যারগুলো তৈরি করে কারা? প্রোগ্রামাররা। প্রোগ্রামার কি দিয়ে তৈরি করে? কোডিং দিয়ে। কোডিং দিয়ে দিয়ে একটা প্রোগ্রাম তৈরি করে, একটা সফটওয়্যার তৈরি করে। তাহলে ব্যক্তি মানুষের যে, আমি যদি বলি আমার সফটওয়্যার হলো আমার মন, আমার মনকে আমি তৈরি করব কিভাবে? অবশ্যই কোডিং দিতে হবে। আমার লাইফের 3টে কোডিং। আমার সাথে বলো সবাই, পরিশ্রমে ধন আনে, ধর্ম আনে সুখ, আলস্য দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ। দ্বিতীয়টা আরেকটা বলো, সেই মানুষ বহুদূর যায়। আরেকটু ধরে বলো না, সেই মানুষ বহুদূর যায় যে নিজের যত্ন নিজে করে। 3 নম্বরটা বললে অনেকে মুচকে আসে। এক ইউনিভার্সিটি গেছি, তার মানে কথাটা বলি বলো, যে দেয় মন সে পায় ধন। আমি একটা ইউনিভার্সিটি গেছি, ওরা একসাথে বসা, বলছে কি রে, মন তো দিই, ধন তো পাই না। আমি বললাম যে এই ধন সেই ধন নয় গো বাপু, এ ধন অন্য ধন, এ মন সে মন নয়। এ মন কি, আমার চিন্তা কি। আমি প্রথম থেকে একটা বিষয় বলছি, আমাদের যে মানে আমাদের ভিতরে যে মন বা চিন্তন, এটার উপরে আমার জোর দিতে হবে। তাহলে চিন্তনটা কি? চিন্তন হলো, তোমরা একটু চোখ বন্ধ করো, এভরিবডি ক্লোজ ইউর আইজ। মনে করো এইখান থেকে একটা টিম, আমাদের যে ডি প্রজেক্টে মনে করো আসলা, একটা বেস্ট হলা, তাদের জন্য আমাদের একটা গিফট থাকবে দেশের বাইরে, হয়তো মালয়েশিয়া, সিঙ্গাপুর অথবা ইউরোপের কোনো দেশে যাওয়ার সুযোগ। আবারও বলছি, আগামীতে প্রজেক্ট 2 বছর বেড়েছে, আমরা স্টার্টআপদের যাওয়ার সুযোগ রেখেছি এই অর্থ বছর, মানে এই বছর 26। মনে করো তোমরা একটা টিম, তোমরা পেয়ে গেলা। সবাই চোখ বন্ধ করো। চোখ বন্ধ আছে তো? আছে? এভরিবডি ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ। মনে করো একটা টিম ফার্স্ট হচ্ছে, তুমি সেই টিমের, তোমরা 3 জন। হৃদয় ভাই বললো, এই তোমরা চ্যাম্পিয়ন হয়েছো, কালকে ফ্লাইট রেডি হলে, কালকে সকালে আসলে ইউনিভার্সিটি একজন প্রফেসর গেল, তোমাদের এয়ারপোর্টে নিল, বিমানে উঠলে, বাংলাদেশ বিমান বললো যে আমরা এখন লন্ডনে যাব, আমরা সেখানে স্টার্টআপ সামিট হবে, হিথ্রো এয়ারপোর্টে নামবো, 10 ঘন্টার একটানা জার্নি, আপনারা সবাই সিট বেল্ট বাঁধেন। সবাই মনে মনে সিট বেল্ট বাঁধো। একটু পরে বিমান উড়াল দিল, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, 10 ঘন্টা পার হয়ে গেল। তারপরে পাইলট বলল, আমরা হিথ্রোতে চলে এসেছি, আপনারা সবাই সিট বেল্ট বাঁধেন। আর আমি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রিনাররা সবাই চোখ খোলো। এখন বলো তো, মনে মনে কি বিমানে উঠেছিলাম? আমরা মনে মনে বিমানে উঠেছিলাম? আমি যে মনে মনে উঠেছি কেউ দেখেছে?
আর তোমরা মনে মনে যদি বলো এই লোকের কাম নাই কাজ নাই, আসলো একটা কি বকবকানি শুরু করলো, আমি জানবো? আর কেউ যদি বলে বা ভালোই তো লাগতেছে উনি, এইটা কি আমি বুঝবো? সবচাইতে আশ্চর্যজনক বিষয়, আমি যেমন আমার মায়ের নাড়ি ছেঁড়া ধন, আমরা সবাই মায়ের নাড়ি ছেঁড়া ধন না নাকি? নাড়ি কাটে না, এটাও ডাক্তারি পড়তেছে। তাহলে নাড়ি ছেঁড়া যে ধন আমি, তুমি, আমরা, সেই মা পর্যন্ত জানেন না তার সন্তান কি চিন্তা করছে। কি রহস্যময়, কি রহস্যময়, বড় রহস্যময়। দেখো, সেই মা পর্যন্ত জানছেন না সন্তান কি চিন্তা করছেন। তাহলে এই সন্তান কি চিন্তা করছে না করছে, সে কিভাবে নিজেকে গড়ে তুলবে, এটা বড় কঠিন একটা বিষয়। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? এই কঠিন বিষয়টার মধ্যে শুরু করতে হবে আমাদের যাত্রা। এই যাত্রা আমাদের একদিনের যাত্রা নয়, এই যাত্রা আমাদের আজীবনের যাত্রা। আজ আমি যখন এখানে এসেছি, তোমরা তো জানো কেউ একজন আসবে না, কথা বলবে। আমি এখানে কিন্তু পিডি হিসেবে আসিনি, আমি কোনো সরকারি কর্মচারী হিসেবে আসিনি। আমি কি হিসেবে এসেছি? I think I am a teammate of you. Do you agree? আসতে বলতো, তাহলে বুঝছি রাজি নেই নাকি? তাহলে রাজি নেই। তাহলে শোনো, এটা মজা করে বললাম। এই যে একটা টিমের কথা বললাম, আমি নিজেকে ভাবছি, হৃদয় যখন ফোন দিল আমি না করি নাই, সাথে সাথে বলেছি, অনেক ব্যস্ততা অফিসে থাকলো, আমি বলেছি যাব, কথা বলবো। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের প্রজেক্টের আন্ডারে 6টা কোহর্ট হয়েছে, অনেকগুলো টিম। তোমরা কেউ আছো সেই টিম থেকে? সেই ইউএসপি প্রোগ্রামের অনেক টিম আছে। ওরা শুনলে চলে আসবে এখানে। আমি আসছি তাদেরকে আগেই জানানি। আমি চাচ্ছিলাম তোমাদের সাথে আগে কথা বলতে, দোজ যে হু আর হিয়ার, তোমাদের সাথে আমার আগের যে কানেক্টিভিটি সেটা হয়নি। তাহলে যে কথাটুকু বলছিলাম যে আমি কে, আমি কি করব, আমার দেশটা এমন একটা দেশ, এই দেশ পরিবর্তন আমার মতো সরকারি কর্মচারী দিয়ে সম্ভব? নো, নেভার। এই দেশ পরিবর্তন করতে পারবে একটা বিশাল অঙ্কের ব্যবসায় যদি আমরা গড়ে তুলতে পারি। আজকে যে আইডিয়া নিয়ে আসছে, তার এই আইডিয়াটাকে ধাপে ধাপে যদি আমরা কমার্শিয়ালাইজেশনের দিকে নিয়ে যেতে পারি, স্টার্ট আপ আইডিয়াকে যদি আমরা বিজনেসে রূপান্তরিত করে ইকোসিস্টেমে তাকে ঢুকাই ফেলতে পারি, তখন সে প্রকৃত অর্থে ব্যবসায়ী হবে। ব্যবসায়ী হওয়া 2-4টি মানে কথা না, ছোট্ট কথা না। একাডেমিক রেজাল্ট 4/4 এটা পাওয়ার চেয়ে একজন ব্যবসায়ী হিসেবে স্কিল ডেভেলপমেন্টে তোমার অগ্রগতি বর্তমান বাজার ব্যবস্থা দেখে। একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার সেদিন বললেন, জাপানে গিয়েছিলেন, সেখানে তারা বলছে আমার তো রেজাল্টের দরকার নাই, তারা শুধু স্কিল খুঁজতেছে, স্কিল ডেভেলপমেন্টের উপর। তাহলে স্কিল ডেভেলপমেন্টের 2টা বিষয়, একটা হার্ড স্কিল, একটা সফট স্কিল। হার্ড স্কিল হলো তোমার যেই রুটিন ওয়ার্ক আছে, পাঠ্যক্রম আছে, এগুলো তোমার হার্ড স্কিল, তোমার জন্য একটা ধরা আছে, তুমি এগুলো করবা। এর বাইরে আরেকটা জিনিস আছে, সফট স্কিল। সফট স্কিলের উপরে তোমাদের যথেষ্ট মনোযোগ দিতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আমাকে বলেছিলেন, আমি শেষ যেবার এসেছিলাম, স্যার বললেন আমার দেখা একজন ছাত্র, সে সারা জীবন ফার্স্ট হয়েছে, অনার্সে মাস্টার্সে ফার্স্ট হয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছে। তার ক্লাসে গিয়ে আমি যখন বসছি শুনছিলাম, আমি নিজে বুঝতে পারছিলাম না। তার মানে কি ওই শিক্ষক কি জানেন না কিছু? অবশ্যই জানেন, না জানলে তিনি প্রথম হওয়ার কথা না। কিন্তু হয়তো হতে পারে ইন্ট্রোভার্ট, হয়তো হতে পারে প্রেজেন্টেবল না। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন যেখানে থাকি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা কথা বলি, আমি এখন বলে রাখছি, তোমরা স্মার্ট না। কি বলছি? তোমরা কি মানো নাকি? মনে মনে বলে কোত্থেকে আসছে, আমাদের স্মার্ট শিখিয়ে যাচ্ছে। ওই করে উঠে না, এটা তো ভাগ্যের ব্যাপার। তো তোমরা কি স্মার্ট না? আমি বলেছি তোমরা স্মার্ট না। তোমরা কি আমার সাথে একমত? একমত না হলে বলো যে না। তোমরা কি আমার সাথে একমত?
তোমরা কি আমার সাথে একমত? ও মা, এটা কেমন কেমন জানি বুঝে, স্পষ্টভাবে বলে, তোমরা কি আমার সাথে একমত? জি। এই প্রথম আমি পেয়েছি জি। আমি বললাম তোমরা স্মার্ট না, তোমরা মেরেছ। গোপালগঞ্জে গিয়েছিলাম, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে 1500 স্টুডেন্ট ছিল, সবাই না করে এমনভাবে গুনগুন শুরু করছে, আমি বুঝছি আমার 14 গোষ্ঠী উদ্ধার করছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেলে আমি বলি, আসলে তুমি এখন জাজ, নিজেকে নিজে জাজ করবে। থিঙ্ক ইউ সেলফ, জাজ ইউ সেলফ। আমি 3টা কথা বলবো, এই 3টে দিয়ে বিবেচনা করবে। তুমি যদি 80% পাও তাহলে হাত তুলবা, আর 80% না পেলে হাত তোলার দরকার নাই, নিজে নিজেকে নাম্বার দিবা। 3টা। ফার্স্ট ওয়ান, একজন আমার কাছে একজন স্মার্ট মানুষের বৈশিষ্ট্য কী থাকতে হবে? অ্যাডাপ্টেবিলিটি টু দ্য এনভায়রনমেন্ট। সবাই আমার সাথে বলে, পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে। নাম্বার 2, অ্যাডাপ্টেবিলিটি টু দ্য টেকনোলজি, প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে হবে। নাম্বার 3, টেকিং ইংলিশ অ্যাজ এ টেকনোলজি, নট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। ইংরেজিকে প্রযুক্তি হিসেবে নিবা, ভাষা হিসেবে না। মানে এমনভাবে জানতে হবে যে ঠক্কর 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 করে না, একদম ব্রেনের মধ্যে যত কিছু ইউটিউবে শুনছো আর করছো সব মানে বুঝতে পারছো এমন। এখন তুমি তোমাকে নাম্বার দাও, পরিবেশের সাথে কতটুকু খাপ খাওয়াতে পারো, নিজে নিজেকে একটা নাম্বার দিয়ে দাও। 10 সেকেন্ড একটা নাম্বার দাও সবাই। 1, 3, 2, 1, ক্লিক। এবার অ্যাডাপ্টেবিলিটি টু দ্য টেকনোলজি, নিজে নিজেকে একটা নাম্বার দাও, কত পেতে পারো? 3, 2, 1, ক্লিক। এবারে টেকিং ইংলিশ অ্যাজ এ টেকনোলজি, নট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, এখানে একটা নাম্বার দাও। এই 3টাতে তোমরা যখন নিজেকে নিজের নাম্বার দিয়েছ, সত্যিকারের যাচাই করবে কিন্তু 80%-এর বেশি কয়জন আছো অনেস্টলি বলবা, হাত তোলো। যারা পারে তাদের আমি ডেকে আনি, তাদের সাথে কিছু কথা বলি। আছো কেউ? আছে? দেখো, তাহলে আমি যে কথাটা বলেছিলাম ভুল বলেছি? এই কারণে আমি প্রথম এসেই একটা কথা বললাম, হু এম আই, হু আর ইউ, আমি কি, আমার জানতে হবে। আমি যদি আমাকে নাম্বার দিতে গিয়ে আমি নিজের বিচার করতে গিয়ে যদি 80% না পেলাম, তাহলে তো ধরো আমার কাছে এটা পাস হলো না। পাস হলো না। বাংলাদেশের সবচাইতে মেধাবী শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ পড়ে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেকে পড়ে বিভিন্ন কারণে, তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তারা ছাত্নে দিয়ে ছেঁকে আনা ছাত্র। বড়ই দুঃখের বিষয়, আমার কথায় তোমরা দ্বিমত পোষণ করতে পারো, তারপরেও বলেছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী হলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের চেয়ে অনেক বেশি প্রেজেন্টেবল। আমি কি ঠিক বলেছি? কারণ তাদেরকে সেইভাবে তৈরি করা হচ্ছে। এই ক্ষেত্রে আমি তোমাদের এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব, এটাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ দিতে চাই। এই প্ল্যাটফর্মটা তোমাদের প্রেজেন্টেবল করার জন্য তারা এই ধরনের উদ্যোগগুলো নিয়েছে। আমি একটা ঘোষণা দিয়ে দিই, আমি প্রতি মাসে একদিন জুমে তোমাদের সাথে আমি মিটিং করব, প্রত্যেক মাসে। আমাদের প্রজেক্টে আগামীতে স্টার্টআপ স্কেল আপ প্রোগ্রাম আছে, চমৎকার প্রোগ্রাম। সেই প্রোগ্রামে আমি এই ক্লাবের সকল সদস্যকে বলবো, তোমরা টিম করবা, 3 জন করে একটা টিম, 3 জন থেকে 4 জন একটা করে টিম করবা। তোমাদের আইডিয়াটা আনবা, স্টার্টআপ স্কেল আপ প্রোগ্রামে তোমরা জয়েন করবা। ভবিষ্যতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইউএসপি প্রোগ্রাম হওয়ার সম্ভাবনা আছে, হলে সেই প্রোগ্রামও তোমরা জয়েন করতে পারো। তোমাদের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকার বিশ্ববিদ্যালয়ের সাথে অংশগ্রহণ করবে। আমাদের সমস্যা কই জানো? আমাদের একটা সমস্যা আছে, একটু শোনো সবাই। অন্যান্য সকল দেশে দেখেছি যে কোনো প্রোগ্রাম হলে ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রির খুব খাতির, গভর্নমেন্টেরও। গভর্নমেন্ট ইউনিভার্সিটি যে প্রফেসরকে যে সম্মান দেয় অন্যরকম। এই দেশে কি আমরা তা দিই? পারলে তো মিছিল করতে গেলে স্যাররা ধাক্কা মারতো, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই করতে করলে স্যার কই গেল, সর, ধাক্কা দিয়ে সরে মরে আমরা চলে। আমার চোখের সামনে, আমি একটু আগে বলছিলাম, দেবেন্দ্র, মানে কলেজের নাম বলি না, একটা কলেজের প্রিন্সিপালকে তার শিক্ষার্থীরা ধাক্কা দিয়ে ফেলে মোটির পিছনে পিছনে মিছিল নিয়ে যাচ্ছিল, হাত দিয়ে ধরে আমরা উঠেছি। জাতির যদি এই দুরবস্থা হয়, ওই জাতির আগানো সম্ভব না। কারণ 2টা বিষয় গুরুত্বপূর্ণ। হাত তোলো, এভাবে, এমনি ধরো।
নলেজ, আর একটা হলো অপরচুনিটি। নলেজ আপনাকে কে দিবে? কে নলেজ আহরণ করবে? এটা কি আলিবাবার চেরাক দিয়ে পাবো? হু বলো, ইট ইজ অনলি মি। সবাই বলো, ইট ইজ অনলি মি। হু ক্যান গ্যাদার নলেজ? হু ক্যান চেঞ্জ মাই সেলফ? দেয়ার ইজ নান, বিকজ লাইনটা বলতে কি বলেছিলাম? আই এম দ্য প্রোগ্রামার অফ মাই সেলফ। এই নলেজ আহরণের ক্ষেত্রে তোমার প্রথম হলো ডেটা কালেক্ট করতে হবে, প্রচুর ডেটা সম্পর্কে জানতে হবে। ডেটার সমষ্টি হলো কি? ইনফরমেশন। তুমি যত ইনফরমেটিভ হবে তত তোমার জানা বাড়বে, আর জানা যখন অনেক বাড়ে তখন জ্ঞান হয়। তোমরা কি জ্ঞান লাভ করেছো? বিশ্ববিদ্যালয় 4 বছর অনার্স পড়ে একই বিশ্ববিদ্যালয় লয়ের যে ছাত্র আর ইংরেজি যে ছাত্র, মনে করো দুজন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা জেনে আসছে। এখন যখন সাবজেক্ট আলাদা হয়ে গেছে, লয়ের ছাত্রের এই 4 বছর পড়তে পড়তে ল সম্পর্কে কি হবে? জ্ঞান হবে। আর ইংরেজি শিক্ষার্থীর কি হবে? ইংরেজি ভাষা সাহিত্য সম্পর্কে জ্ঞান হবে। তাহলে জ্ঞানটা আসে কি দিয়ে? কি দিয়ে? ইনফরমেশন দিয়ে। কি দিয়ে? কারণ সে তো প্রচুর পড়বে না, ইনফরমেশন গ্যাদার করবে। তাহলে দেখো, এই যে জ্ঞানটা, এই জ্ঞান দিয়ে আমি দুটো ওয়ার্ড বলেছি, নলেজেবল হইতে হবে। আমার আমিকে নলেজেবল কে করাই দিবে? আগের কালে দেখতাম ছোটবেলা মারা লোকমা ধরে খাওয়াতো, অনেস্টলি বলছি এটা। এখন মাঝে মাঝে দেখি তোমাদের মতো অনেকে আছে, মানে লোকমা ধরে খাওয়াইয়া মুখের মধ্যে, আমার বাড়ি নোয়াখালী, ডিবাইয়া দেয় বলে, মুখের মধ্যে এমনি আঙ্গুল দিয়ে দিলে, না 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 খাবো না, মানে তোমার ভালো কোনো সুযোগ দিল, না 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 আমি যাবো না। হোয়াই? আমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছি, খেয়াল করো। আমরা সময়ের মূল্য মানে চিন্তা করি না। একটা কথা শুনো, যখন বলেছি নলেজ অ্যান্ড অপরচুনিটি, অপরচুনিটি কে আনে? অপরচুনিটি অনেক সময় লাক, ফেট থেকে আসে, নিয়তি থেকে আসে। আবার অনেক সময় অপরচুনিটি আমার চলাফেরার মধ্যে আশেপাশে তৈরি হয়, সেখান থেকে সুযোগ নিয়ে নিতে হয়। সরকারের অনেক সুযোগ আছে। আজকে নোমান ভাই আসছিলেন আইডিয়া প্রজেক্টে পিডি, তোমরা কিন্তু একটা অপরচুনিটি পেয়েছো। যদি কানেক্টিভিটি বাড়াতে পারো, আইডিয়া প্রজেক্ট থেকে তোমাদের বিভিন্ন আইডিয়া নিয়ে ফান্ড দেওয়া হয়। ডিড প্রজেক্টের পিডি আসছে আজকে। তোমরা যদি কানেক্টিভিটি বাড়াতে পারো, তোমরা কিভাবে স্টার্ট আপ হবা? আমরা তো করতে চাই কিন্তু বুঝি না তো বিজনেস মডেল কি। বিজনেস মডেল না জানলে কিসের স্টার্ট আপ হবা? তুমি যদি মানে একটা ব্যবসার প্ল্যান না জানো, তুমি কিসের স্টার্ট আপ হবা? একটা এন্টারপ্রিনার কিভাবে, তার কি কি থাকতো, কি কি গুণ থাকতো, কিভাবে একটা আইডিয়াকে মানে ব্যবসা আনবা, এটা অনেক কঠিন একটা পথ, তবে খুবই সম্ভব। গিভিং আইডিয়া ইজ ভেরি ইজি, বাট implementation or commercialization of that idea is very difficult. My dear teammate, আবারও বলছি, একটা আইডিয়া দেওয়া সহজ। সারাদিন অনেককে আমি দেখি মাথার মধ্যে বুদবুদ করে, ভাত রান্না করে না, ধরো যখন উচ্চারণ বলে না, এমনভাবে উচ্চার যে ঢাকলেও ফেলে দেয়, আছে না? কিছু কিছু মানুষ আছে তার আইডিয়া এরকম জেনারেট করে, কিন্তু সেই আইডিয়াকে নিয়ে যদি আমরা একটা প্ল্যাটফর্মে না এসে সেটাকে ব্যবসায় টাকা না কামাইতে পারি, লাভ আছে কোনো? লাভ নাই। তা আমাদের হয়ে যাচ্ছে এরকম। আমি তোমাদের এই আইডিয়াকে কমার্শিয়ালাইজেশনের ক্ষেত্রে দুইটা বলে যাই। দেখো, তোমরা আমার সাথে ডাইন হাত তোলো, বলো শিক্ষা, দীক্ষা, অভিজ্ঞতা। আর তোমরা দুইবার বলো আরো। শিক্ষা হলো আমরা যে প্রচলিত প্রতিষ্ঠানে লেখাপড়া করে আসছি, সেটা একটা স্ট্রাকচার্ড ইনস্টিটিউশন থেকে কোনো জ্ঞান লাভ করা, ইনফরমেটিভ হওয়া, সেটা শিক্ষা। দেখুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করছো তারা কি লাভ করবে? শিক্ষা লাভ করবে। তিনি বিবিএতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন। তাহলে আমি একটা কবিতার 2-3টা লাইন বলি, তিনি কি শিক্ষা লাভ করছেন কতটুকু দেখো। ওরেও নবী নিশান, বাজা তোর প্রলয় বিষান। কার গান? কারা রইল লৌহ কপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরেও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান।
পড়ুক প্রাচীর প্রাচীর বেদি, গাজনের গাজ না বাজা, কে মালিক কে সে রাজা। কি কঠিন কথা, কি ভাবের কথা। এগুলো কি স্কুল কলেজে পড়ালেখা দিয়ে আসে? যারা মুসলিম আছো তাদের জন্য বলি, আমিও মুসলিম, আমাদের নবীজি কি স্কুল কলেজে গিয়েছেন? নো। ওই প্রাপ্ত হয়েছেন, সাধনা করেছেন। গৌতম বুদ্ধ কি স্কুল কলেজে গিয়েছেন? নো। এই যে জ্ঞানটা, এটাকে বলা হয় দীক্ষা। দীক্ষা লাভ সবাই পারে না, এটা গড গিফটেড, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত। আমরা এখানে দীক্ষিত কি জানি আছি নাকি জানি না, হইতে পারে একজন দুইজন থাকতে পারে, কিন্তু আমরা এখানে শিক্ষার জ্ঞানটা পাই। দ্বিতীয় হলো দীক্ষা। 3 নম্বর কি বলেছি? শিক্ষা, দীক্ষা, অভিজ্ঞতা। বলে না এক্সপিরিয়েন্স ইজ দ্য, এরপর লাইন কি? এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক। অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক। কিভাবে? আমি একটা উদাহরণ দিই, তোমরা অনেকে জানো না মনে হয়, জানতে পারো। আমি ভুক্ত অধিদপ্তরে চাকরি করেছি দীর্ঘ 6 বছর। আমি ভুক্ত অধিদপ্তরে পরিচালকের দায়িত্ব পালন করেছি, ঢাকার ডিডি চার্জে ছিলাম এবং চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করেছি। তখন দেখতাম পেঁয়াজের দাম একবার বেড়ে গিয়েছিল খুব, আজকে এটা বাড়ায়, কালকে ওইটা বাড়ায়, মনে হচ্ছে ইঁদুর বিড়াল খেলার মতো। তোমরা একটা কথা আমি যেটা বিশ্বাস করি, আমার সাথে একমত নাকি? জরিমানা দিয়ে কি এগুলো ঠিক করা যাবে কোনো কালে? সম্ভব? সম্ভব না। এখানে নৈতিকতা, আদর্শ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন আমরা একটা পলিসি নিলাম, আমরা বিভিন্ন মার্কেটে মার্কেটে হুজুরা যেরকম ওয়াজ করে সেই রকম কথা বলতাম। তোমরা আব্দুল জব্বার মন্ডলকে তো চিনো না? ফেসবুকে দেখো না? তো ওই আমি একটা টিমের সদস্য ছিলাম, আমি ছিলাম টিম লিডার, একসাথে ছিল, যেহেতু পদাধিকার বলে ওদের বস হিসেবে কাজ করেছি আমি। আমরা তখন কি করেছি জানো? আমরা শুক্রবারে শনিবারে, প্রত্যেক শুক্রবারে শনিবারে বিভিন্ন জায়গায় গিয়ে লিফলেট দিতাম। গুলিস্তানের মোড়ে, হাতির জিরে, চন্দ্রিমা উদ্যানে, তারপর ধানমন্ডি, এখানে সব জায়গায়। তখন অনেকে বলতে, এই তোমার কাজ নাই, তুমি ডিএসএসও কি করে এগুলো? হ্যাঁ, মানুষে কি বলবে? আরে মানুষে কি বলবে দিয়ে এত চিন্তা করে কি আমার কাজ হবে? আমার একটা বুঝ আছে না, ওই যে বলেছি না, ইট ইজ মি হু ক্যান টেক মাই ডিসিশন, দেয়ার ইজ নান। সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই মিলে, এই টিম, আমরা এইভাবে করব। প্রচার করতে করতে তোমরা সবাই, এখন একটা প্রশ্ন করি, তোমরা কি ভুক্ত অধিদপ্তর কি চিনো? এখন এটা একটা টিমের নিরবচ্ছিন্ন কাজ। আমিও সেই টিমের একজন সদস্য ছিলাম। তখন আমরা গেলাম শ্যামবাজারে, পেঁয়াজের দাম বাড়ায়, একটু শোনো। এখন বারবার ফাইন টেন করে ঠিক হয় না। আমি বললাম যে একজন মুরব্বী, উনি বললেন যে 48 বছর উনি পেঁয়াজের ব্যবসা করেন। আমি বললাম, মুরব্বী আজকে আপনি আমার স্যার, আমি ছাত্র। উনি বললেন, স্যার কি বলেন, আচ্ছা ফুল লেটে হইল নাকি? আমি বলছি না, আপনি আমার স্যার, আমি আপনার ছাত্র। কোন হিসাবে শুনেন, আপনি যে পেঁয়াজে আপনার যে অভিজ্ঞতা আছে এত বছর, আপনি আমাকে একটু বলেন আমি কেমনি কাজ করলে এইটা বন্ধ। বলে, স্যার অনেক ফাঁক পুকুর আছে, একটা মিটিং ডাকেন। পরের দিনই মিটিং ডেকেছি, উনি সবার সামনে আমাকে হয়তো পছন্দ করেছেন আমার কথায়, উনি সব বলেছেন পেঁয়াজ কীভাবে কোত্থেকে আসে, কোন মৌসুমে এটার ডিমান্ড হয়, কিভাবে দামটা বাড়ে, এলসির দাম কখন বাড়ে। আল্লাহ রহমতে আমরা 1 সপ্তাহের মধ্যে তখন বাজার স্থিতিশীল হয়ে গেছে, মানুষের নাগালের মধ্যে। বাজার কখনো কন্ট্রোল করতে নাই, বাজারকে বাজারের মতো চলতে দিতে হয়। তোমরা তো অনেকেই এটা বিবি রেস্টুরেন্টও আছে, কিন্তু নজর রাখতে হয়। তাহলে দেখো, এই যে মুরব্বীর অভিজ্ঞতা, এইটা বেশি বড় না তুমি যে আজকে বিবিএ এমবিএ পড়ে গেছো, এটা বেশি বড়? কোনটা কোনটা বড়? এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। তাহলে আবার বলি, বলো, শিক্ষা, আঙ্গুলটা হাত তোলো কুইক, শিক্ষা, দীক্ষা, অভিজ্ঞতা। ওদামরির গল্পটা শুনে নি। আমার বাসা এই যে কলাবাগান, বশিরউদ্দিন রোডে, গ্রিন রোডের পাশেই, ওইখানে সেন্ট্রাল হাসপাতাল আছে, সামনে একটা চায়ের দোকান আছে। সেই চায়ের দোকানে আমি মাঝে মাঝে চা খাই, তেঁতুল চা, মাল্টা চায়। তো মাল্টা চায়ের দোকানের সামনে এক মামার দোকান আছে, মুড়ি খাই, মানে মুড়ি বিক্রি করে, খুবই টেস্টি, মচমচে। গত রোজার ঈদের পরের দিন, একদিন পরে গেলাম খাওয়ার জন্য, চা খাচ্ছি, মামারে দেখলাম আসছে, এখন মামা মুড়ি ভেজে দিছে, বাহ, নিলাম। মুড়িটার স্বাদ একই রকম, কিন্তু আমি এই যে কামড় দিলাম, আমার চেহারা এমন হয়ে গেছে, দেখা যায় আমাকে, কারণ মুড়িটা ছিল
কি ওদা। তা আমার তো মনে হচ্ছে তোমরা ওই মুড়ির মতো হয়ে গেছো নাকি। কি তোমরা কি ওদা টাইপের মানুষ নাকি তোমরা সতেজ? একটু জোরে আওয়াজ দাও। আচ্ছা, বলে যে আপনি তো সবই বলে যাচ্ছেন, আজম স্মার্টি এই সেই, কোনো কিছু বাদ দেন না। আমি পরের কথাটা বলবো, তখন তোমরা বুঝবে। তাহলে আমার যে শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা, এইটা আমরা কখন কার্যকরী হবে? তোমরা এই বাম হাত তোলো, ডান হাত গেলে এবার বাম হাত তোলো। জানা, জ্ঞান, প্রজ্ঞা। জোরে বলবে আবার, জানা হয় না, আমি শুনি না তো। জানা, জ্ঞান, প্রজ্ঞা। জানা হলো কি? এই যে দেখে শুনে চলে ফিরে যেটা দেখি, বলা হয় যে শিশুরা সবচেয়ে জানে বেশি। এই গবেষণার কথা শোনো, 83% শিশু জানে দেখে দেখে, সিইং ইজ বিলিভিং। আর বাকিটা শুনে শুনে বুঝে বুঝে জানে। এই জানাটা যখন অনেক বেশি হয়, তথ্য যখন ইনফরমেশন হিসেবে তোমরা গ্যাদার করতে থাকো, তখন কি হয়? জানা কি হয়? জ্ঞান। স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, সেটা আমার জানা ছিল। ইউনিভার্সিটিতে যখন আমি অনার্স কমপ্লিট করলাম, গ্র্যাজুয়েশন নিলাম, তখন আমার কি হয়? জ্ঞান। এই জানা জ্ঞানের উপরে আরেকটা বিষয় আছে, কি? প্রজ্ঞা, উইজডম। প্লেটো বলেছেন রাষ্ট্র চালাবে দার্শনিক রাজারা। দার্শনিক রাজা কে হবে? সময় শেষ নাকি? আচ্ছা, একটু আওয়াজ দিও 10 মিনিট আগে। হ্যাঁ, রাষ্ট্র চালাবে কারা? রাষ্ট্র চালাবে দার্শনিক রাজারা। দার্শনিক রাজা কারা হবে? যারা হবে প্রজ্ঞাবান। তাহলে প্রজ্ঞাটা কি? প্রজ্ঞা হলো সেই জ্ঞান যেটা দীক্ষা, যেটা বলেছি না, দীক্ষার যে জ্ঞান গড গিফটেড, অর্জনের সাথে সাথে, জানা জ্ঞানের সাথে সাথে সেই রকম একটা ইনটিউশন, আমি বলি ইনটিউশন মানে যেটা মানে আলাদা একটা ক্ষমতার জ্ঞান, তার ভিতরে ঢুকে সে অনেক কিছু বুঝতে পারে 10 জনের আগে বোঝে। এখন তোমরা হাত দুটো এরকম করো, এই 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 তিনটে কি মিলাও, এই তিনটে মিলাও, বলো এইখানে দাও শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা, জানা জ্ঞান প্রজ্ঞা। তোমার কোনটাকে তুমি কোন অবস্থানে আছে মিলাও। যদি মনে হয় শিক্ষা দীক্ষা তোমার অভিজ্ঞতা অনেক হয়ে গেছে, অনেকে আছে এখানে পারিবারিক ব্যবসা আছে, কলেজ থেকে দোকানে বসো, এরকম হইতে পারে, তাহলে সে অভিজ্ঞ। তার যদি এই অভিজ্ঞতার সাথে তার যদি শিক্ষা দীক্ষা, এই যে জানা জ্ঞান প্রজ্ঞার সাথে শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা কোথায় এটা সেট হবে, সেইটা ঠিক করতে পারো, তখন সে বুঝবে, বলতে পারবে আই নো মাই সেলফ। আমি কি আমার নিজেকে চিনি? বলো তো, এটা সত্য উত্তর দাও। আমি সবসময় একটা কথা বলি, নিজেকে চিন্তা করি কিভাবে। সারাদিন কাজ করব, কি করব? যতটুকু পারি কি করব? যতটুকু কাজ করব তার চেয়ে বেশি করব আনন্দ। এই কাজ এবং আনন্দের মধ্যে একটা বিষয় মনে রাখতে হবে, আমার দ্বারা যেন কোনোদিন কারো কোনো ক্ষতি না হয়। হে আশরাফুল মাকলুকাত, থিঙ্ক ইউরসেলফ, জাজ ইউরসেলফ। এবার আমরা অন্য আলাদা চলে যাই। আমরা এতক্ষণ কিছু কি বলেছি? তোমাদের চিনতে হবে তুমি কে, তুমি কেন, তুমি এই যে আজকে এখানে এসেছো, কি কারণে এসেছো, এই সময়কে এইভাবে কি কাজে লাগাবা না লাগাবা, এই বিষয়গুলো। এখন অন্য কিছু আলাপ করি, একটা কৌতুক বলি। সবাই একটু ভারী হয়ে গেছো। একটা ছাত্র, এটা অনেকে জানো, অর্ধেক জানো। এক ছাত্র, সে ছাত্রকে স্যার রচনা লিখতে দিয়েছেন, কুমির। ছাত্র লিখেছে, আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, ওই নদীতে অনেক বড়, ওই নদীতে আমরা গোসল করি, সাঁতার কাটি। একদিন নদীর পাড়ে গোসল করে উঠার পরে দেখি যে নদীর পাড়ে একটা বড় কুমির। আল্লাহ, এইভাবে লিখছে, আল্লাহ ইয়া লম্বা, এত বড়, চামড়াগুলো শুধু খাস কাটা খাস কাটা, এইটুকু লিখছে সে। হ্যাঁ, আর লিখে 5 পাতা সে খাস কাটা দিয়ে ভরে দিছে। স্যার তো এটা থেকে কি লিখলি রে, একটু পানি দিয়ে। তারপরে সে বললো, কেন স্যার, আমি তো প্র্যাকটিক্যাল দেখেই লিখেছি। কোনো উত্তর আছে স্যারের? নাই। তখন স্যার তাকে আরেকটা রচনা লিখতে দিলেন, গরু। স্যার বললেন যে দেখ কুমিরান। সে লিখলো, আমাদের অনেকগুলো গরু আছে, আমার মা বাবা দেখে, আমি স্কুলে যাই, মাঝে মাঝে স্কুল থেকে এসে মা বাবাকে সাহায্য করি, গরুর দুধ বিক্রি করে আমার পড়ার খরচ চলে। 15 দিন আগে আমাদের একটা গরুর বাছুর হয়েছে, বাছুরটা এত সুন্দর, এত মিষ্টি, বাছুরটা এত জোরে দৌড়ায়, একদিন দৌড়াতে দৌড়াতে অনেক দূরে নিয়ে গেছে ওই নদীর পাড়ে। আমি গিয়া দেখি যে আল্লাহ, সেই কুমিরটা ইয়া বড় লম্বা,
চামড়াগুলো কি খাঁজ কাটা, এইটুকু লিখছে, আর 5 পাতা সেই খাঁজ কাটা দিয়ে ভরাই দিছে নাকি। স্যার এবার ডাকলেন, এই কি বলছে? স্যার আমি তো প্র্যাকটিক্যাল দেখি লিখছি, কিছু বলার আছে? স্যার ভাবলেন ছেলেটা হয়তো ওই যে ঐশীর দুষ্ট পোলা পাইন, ঐশীর একটা গান আছে, দুষ্ট পোলা পাইন, এরকম একটা গান গায় না? পরের লাইন জানো নাকি? কি জানো? জানে, বলে না নাকি? বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো ওই রকম আর কি। এখন দেখো এটা কেন বলেছিলাম, স্যার ভাবছে এই ছেলেটা হয়তো দুষ্ট, আর আমি ভাবি ওই ছেলে হয়তো আমার মতোই, হয়তো একটু বান্দর, অথবা একটু চিন্তা শক্তি আছে কোনো একটা। তাহলে দেখো এরপরে স্যার তাকে রচনা লিখতে দিলেন, যা তোর এবার তুই লেখ পলাশির যুদ্ধ। ছেলে বসছে একটু চিন্তা করতেছে, চিন্তা করে স্যারের দিকে তাকে একটা মুচকি আসলো। স্যার ভাবলো কি রেটে মুচকি আসে কেন, রহস্যটা কি? তারপর সে খাতার মধ্যে লিখলো, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তরে যুদ্ধে পরাজয় বরণ করেন, বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর বিশ্বাসঘাতকতায় ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন। আসলে নবাব নিজেই ভুল করেছেন, সিরাজউদ্দৌলাকে বিশ্বাস করে তিনি প্রকৃত অর্থেই কি করেছেন, খাল কেটে সেই কমিটা ছিল ইয়া লম্বা খাস কাটা। এখন আমাদের যে উদ্যোক্তারা এন্টারপ্রিনারশিপ ক্লাবে, তোমরা কি ওই ছাত্রের মতো ওইভাবে যে কোনোভাবে একটা উত্তর দিবে, নাকি তুমি এটাকে নিয়ে মানে নিজের মতো করে বিশ্ব তৈরি করবে? ছেলেরা কিন্তু নিজের মতো করে তার মতো করে লিখেছে, তাকে আরো কিছু দিলেও সে কিন্তু আনতে পারত। নিজের মতো করে বিশ্বকে গড়ে তোলো না, যেখানে কোনোদিন কোনো মানুষ কষ্ট পাবে না, যেখানে মানে ফর দ্য ওয়েলবিং অফ সোসাইটি তোমার কিছু উদ্যোগ থাকবে, তুমি উদ্যোক্তা। এই যে তোমরা আজকে দুটো উদ্যোগে শুনেছ যে তোমাদের ওই প্রোগ্রামে ওদেরকেও ডাকো, ওদের কিন্তু ব্যবসাটা অনেক বড় হবে, তোমরা এটা এখনো ধারণ, এদেরটাও বড় হবে, এরা তোমরা দাওয়াত দিয়েছ। আমি তোমাদের পক্ষ হয়ে ওদেরকেও দাওয়াত দিচ্ছি একটা কারণে, তোমরা জানো বাংলাদেশের এখন ধরো আমি একদিন নদীতে গেলাম, সত্য কথা এটা, নদীতে গেলাম, একটু নৌকা টোকা ঘুরলে আলাদা একটা ফিলিংস আসে না? আসে না কিনা আসে না? এখন কেউ যদি ধরো যাও, মনে করো তার ফিয়ান্সি আছে, অথবা এমন কেউ আছে, একটা অনুভূতি প্রবণ মানুষ আছে, আলাদা একটা ফিলিং লাগে। আবার অনেকে বন্ধু বান্ধব সহ যায়, আমরা তো বন্ধু বান্ধব সহ গেলাম, আমার ভালো লাগছিল সিনারিটা, এটা সুনামগঞ্জে, কিন্তু এত সুন্দর লাগছিল, হাওর পাশে পাহাড়, দূরে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, আলাদা একটা ফিলিংস আসছিল। তখন আমি একটা গান গাইতেছিলাম, সেই গানটা একদিনই গাওয়া হয়েছিল, যিনি গেয়েছেন তিনি ওই গানটা ভুলে গেছেন, এই গানটা আর কেউ কোনোদিন শুনতে পারে না। কে গেয়েছিল? হ্যাঁ, তখন গানটা অর্ধেক গাওয়ার পরে ভালো লাগতেছিল না, কারণ নৌকার শব্দ ছিল কি ভট 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 ভট, এরকম শব্দ হয় না ইঞ্জিনের? এই শব্দের কারণে আমরা প্রকৃতিকে উপভোগ করতে হয়। আশেপাশে প্রচুর শব্দ দূষণ হয়, যেটা আমরা কাউন্টই করি না। ওদের এই ইনাওটা যদি এই আইডিয়াটা মার্কেটে আসে, তাহলে শব্দ ছাড়া নৌকা চলবে। চমৎকার আইডিয়া, একটা স্টার্ট আপ, একটা সম্প্রদায় জীবনযাত্রার মান চেঞ্জ করার জন্য নিচ্ছে এই বয়সের তারা, চমৎকার না? এমন একটা কাজ করবা যে নিজে চমৎকৃত হবা, নিজে নিজেকে চমকানো বিশ্বের সবচেয়ে কঠিন কাজ। আমরা কি আশা করতে পারি না তোমাদের কিছু উদ্যোগের মাধ্যমে আমরা চমকে যাব, জাতি চমকে যাবে? তোমাদের উদ্যোগের মাধ্যমে এই দেশ, এই গরিব বাংলাদেশ, বাইরে গেলে তোমরা বুঝবে কত অসহায় ভাবে মানুষ। এই দেশটা, যে দেশের একজন কৃষক, আবারও শোনো, একজন, তোমাদের এখানে তো মামারা আছে, রিক্সাওয়ালা যারা আছেন মামা ডাকো না? কি ডাকো? এই যে রিক্সাওয়ালা মামা, ধরো তুমি ক্লাসে যাবা, তুমি যাচ্ছ দুপুরবেলা গরম, তুমি মামা তাড়াতাড়ি যান, উনি হয়তো একটা রিক্সা থামাল, তুমি মামা মামা দেরি করেন কেন, উনার ক্ষুদা লাগছে, তুমি খেয়ে দিয়ে আসছো, তোমার খবরও নাই, উনি একটা কেক নিল, কোনো একটা কোম্পানি ধরো প্রাণ গ্রুপ বা স্কোয়ার গ্রুপ, একটা কেক নিয়ে উনি একটু খেলো, কেকটা 10 টাকা দিয়ে কিনলো, এটা লেখা ইনক্লুডিং ভ্যাট 15%, তাহলে এখানে ওই রিক্সাওয়ালা মামা সরকারকে ভ্যাট দিচ্ছে কত? 1.5 টাকা। কত? 1.5 টাকা, 10 টাকার 15%। একজন গার্মেন্টসের শ্রমিক, আমি গার্মেন্টসে কাজ করেছি 6 মাসের মতো,
মার্চেন্ডিজিং লাইন। আমি দেখেছি 8টা থেকে 10টা পর্যন্ত তারা কি অমানসিক শ্রম করে, ঘাম শরীরে শুকায় পুষ্টিহীনতায় ভোগে দেখতাম। ইভেন এমনও গেছে রক্ত শূন্যতায় ভোগে, রক্ত দেওয়ার জন্য কতজনকে দেখি, এটা তার শরীর মানে তার রক্ত শুষে নেওয়া সেই অর্থ কিন্তু ওগুলা। সেই গার্মেন্টসের মেয়েটা 10টায় কাজ শেষ করে যখন রাত্রে বাসা যায়, পরের দিন রুটি খাবে, তখন তার আটা কিনতে হবে। সে আটার একটা প্যাকেট যদি কিনে মনে করো 30 টাকার একটা প্যাকেট, সেখানেও লেখে ইনক্লুডিং ভ্যাট 15%, তাহলে ভ্যাট কত হয় বলো না? 30 টাকার 15% কত হয়? 4.5 টাকা। 4.5 টাকা না? বাংলাদেশে সবচেয়ে বেশি খাটে কে বলো তো? সবচেয়ে, ইয়েস, হাততালি দাও তো। এইভাবে সরাসরি উত্তর আমি কম পাই, যেখানে ভালো যেটা পাই সেটা হাততালি নিজেও দিলাম। এই দেশের সবচাইতে খেটে খাওয়া মানুষ হলো কৃষক, শ্রমিক, মজুর যারা। সেই একজন কৃষক ভাই, তুমি যখন সকালবেলা উফ রে ঠান্ডা লাগছে, খেতা কম্বল নিয়ে আরো দাও, সে কিন্তু ফজরের আগে উঠে তখন জ্বালা লাগায় নাকি? আমরা এগুলো ছোটবেলায় করেছি। তো সেই কৃষক যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, রাত্রেবেলা 1 প্যাকেট বীজ কিনতে যায়, সেই বীজের টাকা 100 টাকার বীজের টাকার মধ্যে সে 15 টাকা ভ্যাট দেয়। তাহলে ওই যে রিক্সাওয়ালা মামার 1.5 টাকা, সেই 4.5 টাকা গার্মেন্টসের শ্রমিক ভাই বোনটার, আর কৃষক ভাইয়ের যেই 15 টাকা, এই 1.5 টাকা, 4.5 টাকা, 15 টাকা আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের জন্যই আজকে সবাই। এটা তো এয়ার কন্ডিশন রুম না? এই এসি রুম বহন করা এত সহজ নয়। 15 টাকা, 16 টাকা, 20 টাকা বেতন দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়া, এদেশের মানুষ প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পিছনে মানে 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়। এটা পুরোটাই বহন করে সেই রিক্সাওয়ালা মামা, সেই গার্মেন্টসের ভাই বোন, সেই প্রবাসী ভাই বোনেরা, সেই কৃষক ভাই। সেই জন্য আমি একটা অনুরোধ করবো, প্রিয় শিক্ষার্থীরা, নিজের বুকে হাত দাও সবাই। 1 মিনিট হাত দিয়ে চিন্তা করো, ওদের সাথে, ওদের রক্তের সাথে কি আমরা বেইমানি করার জন্য এত বড় হয়েছি? ফিল করো আগে। যদি ফিল করো যে না, আমি এতদিন যা করেছি একটা করেছি, আজকে থেকে, আগামীকালও না, আজকে থেকে আমার নিজেকে আমি কিছু পরিবর্তন আনবো, আমি এদের জন্য কিছু করতে চাইবো, আমি আমার দেশের জন্য করতে চাইবো, আমার বড় একটা অংশের মানুষের জন্য করা হলেও আমার ছোট মানুষের এমনিতে উপকার করতে গেলে 2টা জিনিস প্রয়োজন। একটা হলো সততা, আর একটা হলো আদর্শ। ধরো তোমাদের সামনে আমি এখন দাঁড়ায় আছি, এই যে আমি এখানে দাঁড়ায় আছি, হ্যাঁ, আমি এই যে ধরো আমার বুকে হাত দিলাম, আমি এই বুকে হাত দিয়ে বললাম আমি কখনো হারাম খাই না, আমার যা অর্জন হালাল রুচিতে। এটা থেকে কি আর বড় কথা হইতে পারে? বলো না, হ্যাঁ বা না বলো। আমি সৎ না অসৎ আমি বলবো না, তো এটা তো পাবলিক বিচার করবে। না, আমি যখন হারাম খাই না, এটা তো আমার শিক্ষা উচিত, আমার নৈতিকতা, আমার পারিবারিক শিক্ষা আমাকে শিখিয়েছে এগুলা করা যাবে না, এগুলা গুনাহ। আমি ধর্মমতে গুনাহ, সামাজিকভাবে গুনাহ, এবং এথিক্যাল স্ট্যান্ডার্ড থেকে এগুলা গুনাহ, মানে নেগেটিভ। তাহলে দেখো, আমার যে নীতি আমাকে শিখিয়েছে আমি কিভাবে চলবো সৎ পথে। আদর্শটা কি? এক একজন তো এক এক পার্টি করো, আজকে এখানে সবাই আছো, এই পার্টি ওই পার্টি, যায় মাথাটা তাহলে আমরা কি এমন একটা আদর্শ বেছে নিতে পারি না? তোমরা কি চিন্তা করলে পাও ওই জাতির জন্য খুবই আদর্শিক মানুষ এরা এরা আসে, যাদেরকে আমরা চোখ বন্ধ করে সবাই ভালোবাসতে পারো? আমরা কি খুব বেশি পাই? অনেস্টলি বলো তো, আমরা কি খুব বেশি পাই? পাই নাকি? উত্তরটা দাও না, আমরা কি খুব বেশি পাই? পাই। এখানেই দুঃখ। আমরা সরকারি চাকরি করলে যে দল যখন যার ক্ষমতা থাকে তার থেকে দেখা যায় যে বড় দল বাজ হয়ে যায়। আমরা যখন রাজনীতি করি আমরা যাই কিভাবে কন্ট্রাক্টরের কি হবে না হবে সেগুলোর মধ্যে ঢুকে যাই। প্রত্যেকটা জিনিসের মধ্যে যা হওয়া উচিত তা হওয়ার মধ্যে আমরা থাকি না। কেন থাকবো না? থাকতে হবে। এই থাকার জন্য প্রথম হলো নিজের শিকড়কে চিনতে হবে। জেনজি, আমার অবজারভেশনটা আমি বলেছি আজকে আগে, আমাদের জেনজি তোমরা শিকড়ের থেকে কিছুটা আমার যে কৃষ্টি কালচার বাঙালি এই দেশের
আমি যেমন বাঙালি মুসলমান, ও বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ খ্রিস্টান বা আমাদের যে চাকমা যারা আছে, আমরা সবাই এই দেশের নাগরিক। আমি আমার কৃষ্টি কালচারকে জানি না, আমি জানি না হাজী শরীয়তুল্লাহকে, তিতিমিরের কেল্লা কি, নাও ফয়জুন্নেসের ইতিহাস জানি। একটু আগে বললাম কেন তিনি নবাব হলেন, কেন বেগম উপাধি গ্রহণ করেন না, বলেছি তোমাদের। তাহলে আমাদের একটা সময় এসেছে, আমি একটা কবিতার এক লাইন বলি, তোমরা পরের লাইন বলো। ওরে নবীন ওরে আমার কাঁচা, পরের লাইন কি পারো নাকি? আদ মোরাদের ঘামের তুই বাঁচা। ইট ইজ দ্য ইয়ত, ইট ইজ দ্য জেনারেশন যে যৌবনকে ধারণ করে। শাহ আব্দুল করিমের একটা গান আছে, যৌবন রে ঠেকছি তোরে লইয়া কোন দেশে যাস চইলা। এই গানটা আমি অনেকবার শুনি, গানের সুরটা এরকম, যৌবন রে ঠেকছি তোরে লইয়া কোন দেশে যাস। মানে তিনি বসে বসে প্রৌঢ়কালে ভাবছেন, আরে যৌবনকাল তুই চলে গেলি, তুই তো আর ফিরে আসবি না। জোয়ার ভাটায়, ভাটা গেলে জোয়ার আসে, অমাবস্যা গেলে পূর্ণিমা আসে, তুই যৌবন ফিরে গেলে আর তো আসবি না। সোনা ওইখানে গানের কথা আছে, ইউটিউবে শুনে এই গানটা, সোনা রূপা হইতি যদি তোরে সিন্ধুকে রাখিতাম, অনেক কথা। তাহলে এই যে যৌবন তোমার, এই যে তোমার তারুণ্য, এই তারুণ্য চলে গেলে আর কখনো তুমি ফেরত পাবে না জীবনে। সেই কারণে ইট ইজ দ্য হাই টাইম, প্রায় টাইম, ইট ইজ অনলি ইউ যে একটা ধাক্কা দিতে পারো। তোমরা কি চাও না? তোমরা কি সেভাবে একটা ধাক্কা দিতে চাও না? চাও না? চাও? কোদামুড়ি হলে হবে, উত্তর দিতে হবে, এখন উত্তর দিবে। চাও? এই চাওয়াটা আর মারাবে না, ঢুসুং ঢুসুং ঘুসুং ঘুসুং নাকি? এই চাওয়া সেটা না, এই চাওয়া হলো ইট ইজ অনলি ওয়ার্ক। এটা একমাত্র কাজ, এটা একমাত্র কাজ। তোমরা আমাদের এই ইউনিভার্সিটিতে আমরা একটা ইনোভেশন হাব করেছি, জানো তোমরা? ডিজিটাল উদ্যোক্তা উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের অধীনে বাংলাদেশ হাইটেক পার্কের একটা ইনোভেশন হাব হয়েছে। আমি স্যারদের সাথে কথা বলবো, আমাদের এই ক্লাবের যত উদ্যোক্তা, তারা এখন থেকে সেখানে বসে বসে তাদের আইডিয়াগুলো জেনারেট করবে, সেখানে তারা পড়বে। এইটা এই কারণে করা হচ্ছে শিক্ষার্থীদের জন্য, এটা ফেলে রাখার জন্য করা হয়নি। এটা প্রতিদিন যেন চলে। ডিসি স্যারের সাথেও আমরা কথা বলবো, এটা তোমরা দায়িত্ব নাও, তোমরা দায়িত্ব নাও। আমরা সবগুলো ইউনিভার্সিটি আমরা এখন এন্টারপ্রেনিউরশিপ ক্লাব এমন হচ্ছে, যেমন সাভারে একটা আছে আর্মি আইবিএ, তারা একটা করেছে, আমি এটা উদ্বোধনে গিয়েছি, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ইনভেস্টমেন্ট ক্লাব। তোমরা এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্ট আপ ক্লাব করেছো, এইরকম ক্লাবগুলো এই উদ্যোগ নিতে হবে। ইউনিভার্সিটিতে তোমরা হবে আইসিটি বিভাগের এমন একটা অ্যাম্বাসাডার হবে, প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত জানাও। ইট ইজ এ টাইম, এটা সার্টিফিকেটের টাইম না। আবারও বলছি, আবার বললো না যে আপনার সার্টিফিকেট তো দুর্বল, এই জন্য আপনি এগুলো বলেন। আহসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যার বলেছেন, ভিসি স্যার, বুয়েটের প্রফেসর ছিলেন, যে কথাটা বলেছিলাম, জাপানে গিয়েছেন, সেখানে সবাই বলছে আমার সার্টিফিকেটের প্রয়োজন নাই। কি প্রয়োজন? স্কিল। আপনি যখন সাইবার সিকিউরিটির উপরে, পাইথনের উপরে, এসকিউএল এর উপরে, আপনি এআই এর উপরে অনলাইনে যখন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এক্সাম দিবেন, তারা তো আপনার সামনে থাকবে না, কিন্তু তাদের সেই মনিটরিং সিস্টেমে যখন পরীক্ষা দিবেন, আপনি যদি সেখানে স্কিল যদি কোয়ালিফাই না করেন, লাভ আছে কোনো? না। এটাই স্কিল ডেভেলপমেন্ট। আবারও বলেছি, দুইটাই স্কিল, হার্ড স্কিল, সফট স্কিল। সফট স্কিলের উপর আমরা জোর দিচ্ছি, হার্ড স্কিল তো সবাই প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করছে, বিভিন্নভাবে হচ্ছে। সেই কারণে আমি বলছি, ও আমার প্রিয় তরুণরা, আসো আমরা সামনে এগিয়ে যাই। আমার সাথে বলো তো এই কবিতাটা। আমি আবার প্রত্যেকটা কথা বলার সময় চিন্তা করি, কোনো শব্দের মধ্যে আবার কোনো দলবাজিটা দিয়ে এগুলো গন্ধ না কিনে। আমি একদম একজন মানে এমন একজন মানুষ যে আমার আদর্শ হলো স্কাউটিং। বলতো চল চল চল, এটা কার গান? কেমন? এই যে চল চল চল, এই চল চল গানটা যদি আমরা দিই বা দিলের মধ্যে নিই, আমি আবার এগুলা বলতে গিয়ে আবার একটু অফ হয়ে গেছি। আবার কোনো সংগঠনের সাথে যায় নাকি, অন্য সংগঠন ইয়ে করে নাকি, বলে না অফজার নামা, বলে না? তো চল 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 নজরুল যেটা বলেছেন, কোথায় চলতে বলেছেন?
ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে ওতলা তরুণী দল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। পরের লাইন শুনো, উষার দুয়ারে হানিয়া গাত, আমরা বাজার বিন্দে চল। এর পরের লাইনটা শুনো, চল রে নওজোয়ান শোন রে পাতিয়া গান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল। বলো আমার সাথে গাও, চল চল চল, গাও সবাই, চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তোর ওদামরির মতো। আরো জোরে গাও না, চল চল চল, আরো জোরে। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল। দেখো, উষার দুয়ারে হানিয়াঘাত। উষা কি? উষা কখন বলে? উষার দুয়ারে হানিয়াঘাত, কি কঠিন কথা বলেছিলাম না নজরুল দীক্ষিত। এই বিষয়গুলা তোমরা জানো। আর একটা কথা বলে রাখি, বাংলা একটু পড়ো, তোমরা তো বাংলা পড়ো না। আমি তোমাদের বলি, উদ্যোক্তা হওয়ার জন্য যদি কেউ ভাবো যে আমি তো এই সিএসিতে পড়ি না, আমি তো বিবিএ পড়ি না, আমি কেমনি উদ্যোক্তা হবো, ফরগেটি। তোমাদের সামনে যে এখন যিনি কথা বলছেন, একটু বলি, ঘুমানোর কথা দুইজনের, যারা সারা রাত্রে ঘুমায় নেই, আমার জানা মতো যারা বলেছে 1 ঘন্টা ঘুমায় নেই কালকে, হয়তো টেনশনে, হয়তো বা কারাইতে বলা যাবে না, এখানে পিছনে আছে হয়তো, কিন্তু আমি জানি। তাহলে শোনো, এখন সবাই ভাববে পিছে কি, এত এত বলা যাবে না নাকি, পরে বলবো, তোমাকে আলাদা বলে দিব। শোনো, দেখো আমি বলেছি বাংলার যে সে আমি উদ্যোক্তা হতে পারবো না, ডোন্ট থিঙ্ক ইট। কারণ আমি রাজশাহীতে একজন মাদ্রাসার ছাত্রকে পেয়েছিলাম যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আরবি শিখাচ্ছে, তার এখন 200 জন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক ছাত্ররা, যে বিশ্বের অনেকগুলো দেশে 27-28টা দেশে আরবি শিক্ষা দিচ্ছে, প্রবাসীরা এমনকি ফরেনাররা জয়েন করছে। প্রতি মাসে তার 3-4 লক্ষ টাকা ইনকাম করে, সে আমাদের স্টার্ট আপ। তার জন্য একটা হাততালি দাও না। আজকে যিনি এখানে বক্তৃতা দিচ্ছে তোমাদের সামনে, এখন তিনি অনার্স করেছেন দর্শনে, তার খুব আগ্রহের বিষয় ছিল। অন্য সাবজেক্টে চান্স পেয়েছিল বিশ্ববিদ্যালয়, অন্য সাবজেক্ট ভর্তি হওয়ার জন্য বাসা থেকে বলেছিল, সবাই জানতো অন্য সাবজেক্টে ভর্তি হয়েছি। যখন 1 মাস পরে শুনলো আমি দর্শনে ভর্তি হয়েছি, আমার সেজু ভাই বলল, তুই তো 2 দিন পরে গাছে উঠে বসে থাকবি, কী জন্য ফিলোসফি ভর্তি হয়েছি, ক্যান্সেল করার দরকার নেই। আমি বলেছি না, আমি দর্শনই পড়ব, আমার চয়েস ছিল এটা। সে আমি দেখো দর্শন পড়েছি জাহাঙ্গীরনগরে, রাষ্ট্রবিজ্ঞান পড়েছি ঢাকা ভার্সিটিতে, ব্র্যাক ইউনিভার্সিটি ইকোনমিক্স পড়েছি, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইআইটি থেকে আইসিটির উপরে পোস্ট গ্রাজুয়েশন করেছি। তারপরে আমি এটা হলো আইএমসিবি ম্যানেজমেন্ট কনসালটেন্টে পোস্ট গ্রাজুয়েশন করেছি। এরপরে আমি একটা স্কলারশিপ কুইকে আহ্বান করেছিল, ফাইন্যান্স MBA। আমি অ্যাপ্লাই করে দেখি সব, এ ধরো ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি IBA MBA, এরকম ঢাকা ভার্সিটি ফাইন্যান্স। আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশ থেকে একজন নিয়েছিল, ফাইনালি আমি সিলেক্টেড হই, কোরিয়া MBA তো পড়ি। তাহলে দর্শনের ছাত্র MBA পড়তে যাইতে পারে না? কীভাবে? হাউ ইট পসিবল? হাউ ইট কাম? It is only me. It is only me who have changed myself, who did it. এই কারণে বলছি আমার টিমমেটটা, ইট ইজ অনলি ইউ। আজকে থেকে চেষ্টা করো, কোন সাবজেক্টে পড়েছ বিষয় না। এখন অনেক সুযোগ আছে যেটা আমরা পাইনি, প্রায়োগিক যে জ্ঞান। তুমি এখন ইউটিউব, এখন তো তোমাদের নতুন নতুন ভাইয়া আছে যারা, গুগলি আপু ছিল একসময়, না? কে ছিল? গুগল আর কি, গুগলে এখন তো নতুন নতুন আসছে, AI আসছে না, জেমিনি আসছে, এই আসছে, তারপর আরও কী আছে, রেডিমেড সব তৈরি করে দিচ্ছে। তো সেই ইয়েগুলো হেল্প নিয়ে তোমরা পড়ো না, পড়তে হবে। আর একটা কথা বলি, যে পড়বে না হাসরের ময়দানে আল্লাহ কিন্তু ছাড়বে না। আবার বলে দিচ্ছি, আই ডু বিলিভ ইট। প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে। তুমি মানুষ, ফেরেশতা না। তোমার মানবিক কিছু গুণ থাকবে, দোষ থাকবে, সেখানে দোষ গুণ নিয়ে একটা বিচার হবে। কিন্তু তুমি যদি কারো হক নষ্ট করো, আবার বলছি, আই এম রিসাইটিং অ্যাগেন, তুমি যদি কারো হক নষ্ট করো, হাসরের ময়দানে কিন্তু যাদের হক নষ্ট করেছো তারা ছাড়বে না। এই দামি এসি রুমে বসে বসে বক্তৃতা দিচ্ছি আমি,
তোমরাও শুনছো আমরা এখানে আছি, যাদের টাকায়, রিক্সাওয়ালা মামার টাকা, আবার বলছি গার্মেন্টসের ছেলে মেয়েটার টাকা, যার রক্ত শূন্যতা হয়ে গেছিল, বাচ্চা হওয়ার সময় মৃত্যু অবস্থা হয়ে গেছিল, পরে তার জন্য আমারই এক কলিগকে দিয়ে রক্ত দিয়েছিলাম। তাদের রক্ত যে ঋণ, এটা শোধ না করলে আমরা কিন্তু হাসরের ময়দানে পার পাবো না। তোমরা কি আমার কথা একমত না দ্বিমত? এটা হিন্দু মুসলমান খ্রিস্ট বৌদ্ধান বলে না, এই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই পরকালে বিশ্বাস করি তো, পরকালে কেউ ছাড় পাবো না। সেই জন্য আমি সবাইকে একটা অনুরোধ করি, তোমরা যার যার ধর্মটা অনুশীলন করো। আমরা অনেক কাজ করি, নামাজ পড়ি না। মুসলমান যারা, হিন্দু ধর্মের যারা আছি, একটু পূজা দিতে হয়, আর না সময় নেই, নামাজ দুশো রাখ কালকে থেকে পড়বো। এগুলো কেন হবে? এটা তো হুকুম। কার হুকুম? স্রষ্টার হুকুম। স্রষ্টার হুকুম পালন করবো না? কার হুকুম? হিন্দুদের জন্য ভগবানের হুকুম পালন করবো না? খ্রিস্টানদের জন্য গডের হুকুম। বিধাতার যে হুকুম, সেই হুকুম অবশ্যই পালন করতে হবে যার যার ধর্মভেদ। আমি একটা কঠিন প্রশ্ন করি, তোমরা আক্রমণ করে বসো না। আমি কিন্তু দর্শনের ছাত্র, আমি স্বাধীনভাবে কথা বলি, কেমন? কিন্তু দ্বিমত পোষণ করলে হাত তুল। আমার মা যদি হিন্দু ধর্মাবলম্বী হইতেন, আমি মুসলমান হইতাম পার্সেন্টেজ কতটুকু দিতে পারি? আমি একটা মুসলমান ঘরের সন্তান, আমাকে হিন্দু হইতে পারবো 90%। আমাকে 100 কোটি টাকা এনে দিলে কি বানাইতে পারবে হিন্দু? সুযোগ আছে? হব আমি? বলো না, কোনোদিন না। আবার হিন্দু সম্প্রদায় যে, তাকে জোর করে এখানে অনেকে যদি কোটি টাকা দেয়, হবে সে? হবে না। তাহলে আমাদের জন্মের মধ্যে যেটা নিহিত, আবার বলি, ধার্মিক যে বিষয়গুলো, সেগুলো আমরা সেইভাবে স্রষ্টা কর্তৃক আমরা সেভাবে পালন করি। আমরা আরও পড়ি, আরও জগৎকে জানি। জগৎকে জানতে জানতে, স্রষ্টাকে জানতে জানতে এক সময় আমার চোখ খুলবে। এই চোখকে বলা হয় জ্ঞানের চোখ, দিব্য দৃষ্টি। তোমরা যদি সেই চোখ খুলতে পারো, তোমরা জীবনে উঠতে পারবে। ও মাঝি নাও ছাড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, এটা গান আছে না? একদিন তো নাও মাঝি ভিড়বে না আর ওই নীল নদীর তীরে। সব ধ্বংস হয়ে যাচ্ছে। কেন ধ্বংস হচ্ছে? পরিবেশকে কে ধ্বংস করছে? কে? আমরাই তো। আমাদের জন্য স্রষ্টা যেভাবে রেখে গেছেন, সব কিছু আমরা ধ্বংস করে এমন একটা কাতারে নিয়ে গেছি, সেইখানে যদি এই জেনারেশন যদি ঝাপনা দাও, তাহলে কেউ চেঞ্জ করতে পারবে না। এত সুন্দর একটা দেশ, কত দেশে যাই, ঘুরি ফিরি। আমি সেই টিএসিতে গিয়ে টঙের দোকানে চা খাই, এটাই আমার শান্তি। আমি রাস্তার পাশে বাসা ধানমন্ডি লেকের কাছে, সেখানে গিয়ে একটু চা খাই, যেখানে খাই, এটার মধ্যে সুখ আর কোথাও নাই। এত সুন্দর গোছানো দেশ, পার্বত্য চট্টগ্রামে কি সুন্দর বিদেশে কি করে রাখে। আমি নোয়াখালী ভাষা একটু বলি, ভংচং কিছু একটা বানায়, এটা নয় তারা ইয়ে করে রাখতেছে, যে মনে হয় যে অনেক কিছু। কিন্তু আমরা এত সুন্দর দেশটাকে আমরা গোছাইতে পারলাম না, এত জবরদখল করি। এই দেশে খাদ্যে ভেজাল। শোনো, একবার একটা মিটিংয়ে বলেছিলাম, মানে 6 মাসের অভিযানের গড় দিয়েছি, 93% ফার্মেসিতে আমরা মেয়াদের জন্য ওষুধ পেয়েছি। কেন মেয়াদে? এখন কমেছে, এখন 15-20% হয়েছে। কত ভয়ঙ্কর একটা বিষয়। আমার একটা কথা বলি, একদম ব্যক্তিগত, তোমরা ব্যক্তিগত বিষয় সাধারণত বলি না, আজকে বলছি। আমি তখন ক্লাস 8-এর ছাত্র, রিমেটিক ফিভার হয়। ক্লাস 9-এ ডাক্তার দেখাই, ধরতে পারে না। ক্লাস 10-এ ঢাকায় আসি, তখন বললো যে রিমেটিক ফিভার। ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়েছিল প্যানাডোরেলে। একটু মন দিয়ে শোনো। কেউ ঘুমাও নাকি? সবাই একটু দাঁড়াও তো। যে যার মতো একটা গান গাও তো। গান গাইতে গাইতে একবার ডানি ঘুরো না, জাতীয় সঙ্গীত বাদে এমনি একটা গান গাইতে গাইতে ডাইনি ঘুরো তো, আবার বামে ঘুরো, এবার পুরো একবার ঘুরো তো। ঘুরে যাবে? সামনে জায়গা আছে? তাহলে ঘুরে যাও। ঘুম রে, তুই কোত্থেকে আসবি? কোনো সুযোগ নাই। এবার বসে যাও। শোনো, দেখো, যখন আমি ক্লাস 10-এ পড়ি, একটু মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো। এই কথাগুলো আমি কখনো বলি না, আজকে আমি কিছু কারণে বলছি। হয়তো হৃদয় আমার হৃদয়ে হরণ করেছে, হৃদয় হরণ করেছে, হইতে পারে। আমি হৃদয়ের কথা বলিতে বেকুল, শুধাইল না কেউ। তো আজকে কিছু হৃদয়ের কথা বলি, শুনো, আমার হৃদয়ের কথা বলি।
সেই হৃদয় কোন হৃদয় একটু পরে বুঝবা। ক্লাস 10-এ যখন পড়ি তখন ঢাকা আসি, ডাক্তার দেখায়, রিমেটিক ফিভার, প্যানাডোরেল ইঞ্জেকশন দেয়, আমি নিইনি। এসএসসি পরীক্ষা ঠিক আগের মাসে যে ইঞ্জেকশনটা নিই, এরপর আমি অসুস্থ হয়ে যাই। আমি মোটামুটি 3 মাস কাউকে চিনতাম না, সারাদিন চিল্লাতাম, টোটালি মানে আমি মানসিকভাবে একেবারে অসুস্থ হয়ে গেছি, বিপর্যয় অবস্থা, পাগল হওয়ার দশা। দেখা গেল যে ইঞ্জেকশনটা আমাকে দিয়েছিল সেটা ছিল ডেট ওভার। একটা ডেট ওভার ইঞ্জেকশনের কারণে আমার হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে। তোমাদের সামনে যে আমি এখন আছি, আমার 2বার হার্টের অপারেশন করা। দেখে মনে হয় নাকি? মনে হয় না। মনকে তৈরি করতে হবে, তো মনকে তৈরি করতে হবে, তাহলে আর মনে হবে না। তাহলে দেখো, একটা মেয়াদোত্তীর্ণ ওষুধ পুরা জীবনের কান্না আমার, এটা কি ঠিক না বেঠিক বলেছি? তাহলে এটা তো বাইরের কোনো দেশের না, এই দেশের, এই ব্যবস্থার, এই সমাজের। ওরেও নবীন এসান, বাজাতর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর বেদে। নবীন আসো, ঝাঁপিয়ে পড়ো, শুরু করি একটা যুদ্ধ শুরু করি। মারামারির যুদ্ধ না, এই যুদ্ধ আমার অর্থনৈতিক উন্নয়নের যুদ্ধ, এই যুদ্ধ আমার দেশ বদলানোর যুদ্ধ, এই যুদ্ধ আমার সেই গার্মেন্টসের যে ভাই বোন, কৃষক মামা, শ্রমিক ভাইয়ের জন্য আমার নিজের থেকে কিছু করার যুদ্ধ। এই যুদ্ধ আমার মা জননীর কাছে দেয়া কথার যুদ্ধ। মা কত, দেখো তো, তোমরা এখানে আছো, রাত্রে ঘুমানো আগে প্রতিদিন একবার জিজ্ঞেস করে না, খাইছস? এই যে তোমাদের বললাম টিকিটে করে যাও, লন্ডন ঘুরে আসো, মনে মনে তোমরা যেই কথাগুলো বললাম, এই মনটাকে তৈরি করতে হবে সফটওয়্যারের মাধ্যমে বলেছি। তাহলে এই মনটা কীভাবে তৈরি হয়? মা যখন তোমার মন চিনেন না, সেই মাই তোমার জন্য মায়ে বসে থাকেন। মানুষকে কিসে আটকায় বলো তো? মানুষ কিসে আটকায়? আমি একটা এর মধ্যে একটা কৌতুক তো বলেছি না। ধরো আমাদের একটা ট্রেনিং হয়েছে, এটা মেয়েদের জন্য, ব্লক চেন ট্রেনিং। সেখানে ওরা নিয়মিত আসতো 22 জনের মতো। আমি সেখানে মাঝে মাঝে যেতাম, শুনতাম। তো একদিন আমি গিয়ে বললাম, তোমাদের এখানে আমি একটু সময় দিচ্ছি, তবে আমার একটা চাওয়া আছে, তোমরা মনোযোগী হও। তখন আমি বলেছি, আমি সবাইকে সব কিছু দিয়ে একটা জিনিস দিই না। একটু শোনো সবাই, সবাইকে সব কিছু দিয়ে একটা জিনিস দিই না, টাকা লাগলে খুঁজে টুজে ধার করেও দিই। যে কোনো সময় হাসপাতালে রোগী ভর্তি করা টরা সব কিছুতে আমি চেষ্টা করে দিই। কি দিই না? তখন এক একজন এক একটা বলছে। আমি বলছি হয় নাই, এক একজন এক একটা বলছে। শেষ একজন ছিল, আমি বলছি বলো। বলছে না স্যার, আপনার সঙ্গে বলা যাবে না। সে খুব লজ্জা পাচ্ছিল। আমি বলছি বলো না। বলছে না স্যার, বলা যাবে না। আমি বলছি এই তুমি কি ছোট বাচ্চা নাকি? একটা বয়সে তো বাবা ছেলেও বন্ধু হয়ে যায় নাকি, হয় না? একটা বয়সে হয়। তাই আমি বলছি তোমরা তো ওই বয়স না, বলো। বলছে স্যার আপনি মাইন্ড করবেন না তো? আমি বলছি না। বলছে স্যার আপনার ওয়াইফকে দেন না। বলছে ওয়াইফকে দেওয়ার বিষয়? ওয়াইফ যদি আমারে ছেড়ে চলে যায় নাকি? আমি একটা কিছু দিই না, সবাইকে সব কিছু দিই। এই কি দিই না, এটা কে বলতে পারবা বলো তো? এরা বাদ, এই 3 জন বাদ, ওই 2 জন বাদ, আমার সাথে যারা আসছে, কে বলতে পারবা তার জন্য একটা পুরস্কার থাকবে? আমি একটা কিছু দিই না। কি? হ্যাঁ কি? আবার জোর বলো। মন তো দিন, মন যে দে মন সে পায় দাম। মন না দিলে আমি এখানে আসছি, তাহলে কি দিনে বলো তো কেউ একজন? আমি আর 3 সেকেন্ড অপেক্ষা করবো। কি দিনে বলো? কে বলছো সময়? আসো, সময় বলছো কেউ? বলেছ নাকি? আমি সময় দিই না সহজে কাউকে। সময় আমি যেখানে দিই সেটা একদম নির্দিষ্ট টার্গেটে গড়ার লক্ষ্যে আমি সময় দিই। কারণ আমি নিজেকে কামার ভাবি। কামার কি করে? কামার লোহা আছে না, লোহারে গরম করে না, গরম করে তারপর পিটায় দিয়ে দা বটি খুন্তি এগুলো বানা। আমি মনে করি আমি ওই একজন কামার, কারিগর হইতে চাই। তাহলে কেউ বলতে পারো নাই? পারে নাই। যে বলতে পারত তার জন্য 1000 টাকার একটা পুরস্কার ছিল। আমি সকল ইউনিভার্সিটিতে এই পুরস্কারটা দিই। সব ইউনিভার্সিটিতে কেউ না কেউ পারে। তবে তোমরা, আমি একটু আগে বলেছিলাম একবার সময়ের কথা। এখন আরেকটা বিষয় বলি, তোমরা তোমাদের প্রাইমারি স্কুলের স্যারদের কোনো একজনের সাথে, হেড স্যার বা অন্য কোনো এক স্যারের সাথে গত 1 বছরে দেখা হয়েছে কার কার? সত্যভাবে আত্মীয়রা
কয়জন? হ্যাঁ, দেখা হওয়ার পর স্যারা কি বলেছে? স্যারা কেমন ফিল করেছে বলো তো? প্রাউড ফিল করেছে তো? এখন প্রশ্নটা বলি, তোমরা এখানে একটু বলো তো, তোমরা উদ্যোক্তা হইতে চাও কে কে? হাত তোলো, অনেস্টলি বলবা। যারা হতে চাও একদম সিরিয়াসলি ভাবো, কারণ উদ্যোক্তা হওয়ার পর সহজ না। বাসায় গেলে আম্মু আব্বু বকা দিবে, কিসের কি শুরু করছো সেই। যারা উদ্যোক্তা হওয়ার জন্য তৈরি হতে চাও তাদের জন্য আমাদের যে কিছু পাঠ্যক্রম আছে সেগুলো আমি হৃদয়ের সাথে কথা বলে তোমাদের প্রতি মাসে আমি বলেছি একদিন করে জুম মিটিংয়ে তোমাদের সাথে থাকবো। দ্বিতীয় ঘোষণা দিই, এই বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হবে যাতে তোমরা এখন থেকে নিয়মিত চর্চা করতে পারো, এটা তোমাদের জন্যই করা। সেই ব্যবস্থা আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে করব। আর 3 নম্বর বিষয় হলো, তোমরা যদি আয়োজন করতে পারো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা বড় প্রোগ্রাম করো, যেখানে 2-3 হাজার স্টুডেন্ট থাকবে, 5 হাজার স্টুডেন্ট থাকবে, সবাই সামনে আমরা এই যে আমাদের কৃষক ভাইদের গল্প করব। তোমরা কি এগ্রি করো? হৃদয় আছে, আমি বললাম তোমরা একটা প্রোগ্রাম করো, তোমরা করতে থাকো, সব সময় স্বল্প খরচে কীভাবে করা যায় সেইভাবে চেষ্টা করবা। এই বিশ্ববিদ্যালয় তোমাদের তো প্রিয় বিশ্ববিদ্যালয় নাকি? আমি শেষ করে আনি। হ্যাঁ, এই প্রিয় বিশ্ববিদ্যালয় তোমরা যখন এখানে পড়ছো তখন তোমরা কিছু বিষয় মাথায় রাখবা, যে এই বিশ্ববিদ্যালয়কে সুন্দর করতে হবে, এর পতাকা বহন করতে হবে। পতাকা বহনের দায়িত্ব কঠিন, সেই কারণে আমি তোমাদের বলছি এখন থেকে তোমরা নিজেরা নিজেদের ঢেলে সাজাও। আমরা করব জয়, করব জয়, আমরা করব জয় একদিন, ও বুকের গভীরে আছে। আরো জোরে, আরো জোরে। We shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe. জোরে। সিটাইনিয়া ফোয়ারা কেন লাগে? গম 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 লাগে নাকি? বসো সবাই। আমরা স্কাউটে এগুলা মজা করতাম। পোলো গ্রাউন্ডে আমি এখানে সমাবেশে আসছিলাম, বলছে কেন লাগে? তখন আমরা বলতাম গম 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 লাগে, মানে ভালো 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 লাগছে তো। তাহলে আজকের যে বিষয়টা, এখন আমি মূল আলোচনা যাই। এখন দেখো, আমরা আমাদের আজকের একটা সাবজেক্ট আছে। কি সাবজেক্ট? টুডেজ স্কিল টুমরোজ কি? ইকোনমি। আমি আজকে যেই কথাগুলো বলেছি বেশিরভাগ কথা আমি বলেছি তোমার স্কিল, সফট স্কিলের উপর। তোমার হার্ড স্কিল তৈরি হয়ে যাবে, তুমি তো বিশ্ববিদ্যালয়ে পাঠ লাভ করছো। তোমার যদি স্কিল ডেভেলপমেন্ট না করো, আগামীর অর্থনীতি কেমন হয় বাংলাদেশের? কেমন? সেই জন্য আমি বলছি তোমরা সচেতন হবা সব কিছুতে। এই যে 71 সালে যে দেশ পেয়েছি আমরা, আমি সুনামগঞ্জে এডিসি ছিলাম, তখন মুক্তিযোদ্ধারা যে স্থানে যুদ্ধ করেছে, এই মুক্তিযুদ্ধের দর্শনীয় স্থানগুলো সিলেক্ট করা একটা কমিটি হয়েছে, এডিসি জেনারেল কমিটি হেড ছিল, আমি সেই হিসেবে প্রধান ছিলাম। এমন এমন জায়গা থেকে যুদ্ধ করেছে, আমি অবাক হয়ে গেছি। হাই রে, যাওয়ার সময় সাঁকর টাকা মনে যে পড়ে যায় ধরে, আর ওই মনে তো কিছু ছিল না। কোনো 71 সালে কি এরকম ফ্যান এসি ছিল যুদ্ধের সময়? ছিল না। রোদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে তারা যুদ্ধে ছিল। সেই আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের কথা মাথায় রাখতে হবে। এবারে তোমরা যে কথা বলার জন্য যে আন্দোলনে শরিক হলাম, কত প্রাণ গেল, তাদের রক্তের কথা মনে রাখতে হবে। আমরা সেই সকল শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। একটা বিষয় বলি, আমি আমার চোখে করোনার সময় শুনে একটু চোখে রেটিনা মানে সেল ড্যামেজ হয়ে যাচ্ছে, হয়ে গেছে প্রায়। চোখে আমি প্রায় দেখি না, তোমাদের দেখতে পাচ্ছি না, আমি ঝাপসা। একদিন আমার মন খারাপ হয়েছে, বাসায় বসে বসে আমি বললাম ইস, চোখটাই ভেবে চলে গেল। এখন মনকে শক্ত করার চেষ্টা করি। আমার মামনি পাশে থেকে বলল, বাবা এই যে 200, 300 এইরকম যারা ব্লাইন্ড হয়ে গেছে, এই যে
ওরা তো দেখেই না, সে তো সব দেখতো, সে দেখেই না, তুমি এত আফসোস করো কেন? দ্যাট ডে আই হ্যাভ রিয়েলাইজড আমার আরও ঠিক হতে হবে। এই জন্য সময় আছে, আমাদের সবাই ঠিক হতে হবে। আমরা যেভাবে চিন্তা করেছি, দৌড়েছি, আমরা সেইভাবে সেই চিন্তাভাবনা থেকে আমাদের চলে আসতে হবে। আমার স্কিল যদি না বাড়াই, তোমাদের আমি 2-3টা বলি। আমাদের এই ডিড প্রজেক্টে চট্টগ্রামে সামনে ট্রেনিং শুরু হচ্ছে, তোমরা পারলে ওই ট্রেনিংগুলো শিখো। এগুলো যেমন আমি আমার অফিসে ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব এবং আরও কয়েকজনকে মিলে আমাদের এই ট্রেনিং কনসালটেন্ট আছে আইব ভাইকে বলেছি, উনি একজন এক্সপার্ট। উনি মোবাইল অ্যাপ অ্যাপ্লিকেশনের উপরে 6 মাস অফিসে শিখাবে। আমি লিখিত দিতে পারি, এই যারা শিখবে 6 মাস পরে এরা সবাই কিছু না কিছু ইনকাম শুরু হবে। এইরকম নিজে নিজেকে লিখিত দাও না, আমি এইটা শিখবো, 1 বছর পরে আমি এইটা হয়ে যেতে চাই। পারবে না তোমরা? ওরে নবীন, ওরে আমার কাঁচা, প্লিজ তোমরা আসো, নিজেকে নিজে সাজাও। এমন একটা মা দেনা যে মায়ের সন্তানেরা কান্দে আবার হয়েছে। ওকে, আমার বক্তব্য এখানেই শেষ করব। আমি শেষ করার আগে শুধু একটা কথা বলবো, সবাই বলো মা। আমায় যেমন একটু শোনো, আমার 10 বছর বয়সে আমার আম্মা মারা যান ক্যান্সারে, ধুকে ধুকে, কি কষ্ট আমি চোখে দেখেছি। 4টা বছর কথা বলতে পারতেন না। আমার ছোটো ভাইটা ফিডার খেত, 4 বছর বয়সে তার আম্মা মারা গেছেন। আমার আম্মা, আমি তখন 10 বছর 5-এ পড়ি, আব্বা মারা গেছেন 16 বছর। বড় ভাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এখান থেকে অনার্স মাস্টার্স করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। আমি ওইটা ফিল করি, গতবারের মিটিংয়ে বলে গিয়েছি। সেই ফিলিংস থেকে এখানে আমি আসি, কারণ আমার জীবনে আমার মাও বাবাও আমার বড় ভাই আমি ধারণ করি, লালন করি। সেদিন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় নিয়ে গিয়েছি। তোমরা এইভাবে বাবাকে একটু নিয়ে আসবা, বাড়িতে গেলে বিভিন্ন জায়গায় নিবা, মাকে নিয়ে একটু বেড়াতে যাবা। তোমরা তো অনেক ব্যস্ত থাকো, এত ইজি কাজে বিজি, বাপরে দোস্ত আয় যাইতেছে। আর আমি যদি বলো এই দাঁড়া আমি একটু ইয়েতে যাবো, বোনটা বলে না আর সময় নেই। বলো, যে মানুষ ঘরে ঠিক, জোরে বলো, যে মানুষ ঘরে ঠিক সে আল্লাহর দুনিয়া সব জায়গায় ঠিক। নাকি? ঘর মানে কি নিজের ঘর? নো। ঘর মানে তোমার সমাজ, ঘর মানে তোমার শিক্ষাঙ্গন, তোমার বিশ্ববিদ্যালয়, তোমার ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার মধ্যে তুমি একজন ঠিক মানুষ হইতে পারে। সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার এই ক্লাবের সবাইকে। তোমরা সবাই চেষ্টা করো, আই উইল বি উইথ ইউ। আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট আই এম এ টিমমেট অফ ইউ। টিমমেটরা সবাই আমার একটু টাটা দেবে। আল্লাহ হাফেজ।